সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ চ্যানেল জেড আয়োজিত নিয়মিত আলোচনা জেড ফোকাস। প্রতিদিনের মতো আজকেও আমাদের আলোচনায় একজন অতিথি আছেন। তিনি বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি। নীলুফার চৌধুরী মনি, আপনাকে আমাদের জেড এর পক্ষ থেকে আমন্ত্রণ। আজকে আমরা আলোচনার জন্য যে বিষয়টি ঠিক করেছি সেটা হচ্ছে, ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন, লন্ডন থেকে প্রকাশিত সানডে টাইমসে প্রকাশিত হয়েছে যে টিউলিপ সিদ্দিকের বোন আজমিনা, তার নামেও একটি ফ্ল্যাট পাওয়া গেছে। তাকেও নাকি এটা উপহার দিয়েছেন শেখ পরিবারের সাথে সম্পর্কিত এরকম একজন আইনজীবী। তো এত সম্পদ পাওয়া যাচ্ছে, বাড়ি পাওয়া যাচ্ছে, ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, সবকিছুই দেওয়া হচ্ছে এই শেখ পরিবারের সদস্যদের। তো আমি আজকে নীলুফার চৌধুরী মনি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে এইভাবে যদি একটা পরিবারের সদস্যদের কি কি কারণে তাদের এই ধরনের যে অনুদান দেওয়া হয় অথবা দান করা হয়, এর পিছনে যে সমস্ত কারণগুলো থাকতে পারে, আপনি একটু আজকে আমাদের এখানে আলোচনা করবেন, আমরা সেটা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন। দেখেন, স্বার্থ ছাড়া বিনা কারণে একটা পয়সাও কেউ খরচ করে না এই যুগে, এই পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে। সেখানে কারিগরি টাকা দিয়ে লন্ডনে বিলাসবহুল লাক্সারি অ্যাপার্টমেন্ট দিবে, এটা তো বোঝাই যায় যে ডালমে কুচ কালা হয়। আপনার এত লোক রেখে তাদেরকে কেন দিতে যাবে? এই যে শেখ পরিবারের রীতি কথা, আপনার মনে আছে ভাই যে বেশ কয়েক বছর আগে একবার এই পতিত সরকারের প্রধানমন্ত্রী স্বৈর শাসক শেখ হাসিনা বলেছিলেন, সবাইকে পয়সা দিয়ে টাকা দিয়ে কেনা যায়, একমাত্র আমাকে ছাড়া। তার দলকে বলেছিলেন, তখন সে ছাড়া তার দলের সবাই চোর ছিল, এখন দলের সবাই চোর এবং সে মহাচোর। এই যে বিলিয়ন বিলিয়ন টাকা, যখন বাংলাদেশের মানুষ ভাত পায় না, বাংলাদেশে চিন্তায় রাহাজানি বেড়ে গেছে, বাংলাদেশের মানুষের কাছে পয়সা নাই, বাংলাদেশের বাজারগুলোতে গেলে গগন বিদারী দাম, মানুষের আয়ের কোনো কিছু বাড়েনি, আয়ের চরম বৈষম্য, অথচ এত দাম, সবকিছু মিলে যখন দেশের প্রায় ব্যর্থ রাষ্ট্র একটা পরিণত হয়েছে বাংলাদেশ, সেই রাষ্ট্রের আজকে ডলার সংকট কেন? এই ডলারগুলো চলে গেছে অকপটে, বিভিন্নভাবে নামে বেনামে চলে গেছে। এই যে আইনজীবী বা যে ব্যবসায়ী, গতকালকে দেখলাম যে টিউলিপকে একটা ফ্ল্যাট দিয়েছে, এরকম অনেকগুলো। এবং আপনি দেখেন যে শেখ হাসিনা এবং শেখ পরিবারের অন্যদের নামে অনেক কিছু বলা থাকলেও শেখ রেহানা কিন্তু এখানে একদম খুব ভাগ্যবতী একজন নারী। সে ক্ষমতার কাছে কিছু নাই, কিন্তু সবকিছুতে তার ভাগ আছে, সমান বা আরো বেশি। এই যে একজন মানুষ, সে কি দেদারসে, তার নামে কোনো মামলাও নাই, অথচ সে কিন্তু সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি। তো এই যে জিনিসগুলো, এগুলো এই টাকাগুলো কার? এই টাকাগুলো আপনার আমার, বাংলাদেশের মেহনতি মানুষের, মজুরের, শ্রমিকের ঘামের পয়সা, কষ্টের পয়সা, বিদেশিদের, প্রবাসী ভাইদের একবেলা না খাওয়া, আপনার কষ্ট করে জীবনযাপন করে 30 জন মানুষ একটা ছোট্ট 100 স্কোয়ারের রুমে থাকা, গাদাগাদি করে, সেই মানুষগুলোর টাকা, সেই আমাদের বোনদের গার্মেন্টসের টাকা, যেখানে তার আঙ্গুলের বিনিময়ে, এই যে আঙ্গুলগুলো দিয়ে কষ্ট করে, কষ্টার্জিত, তারা খেয়ে না খেয়ে যে ইনকাম গুলো করেছে, বৈদেশিক পয়সা, সেই রেমিটেন্সের টাকাগুলো কিন্তু বিদেশ চলে গেছে আবার অকপটে, এই তাদের ভোগ বিলাসিতার জন্য। এই যে দেখেন, আপনি কিন্তু আরো আরেকটা বিষয়, এই টিউলিপ সিদ্দিকের নামেই কিন্তু 4 বিলিয়ন পাউন্ডের একটা চুক্তির মাধ্যমে, যেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার সঙ্গে যে মধ্যস্থতা করার কারণে তাকে 10 বিলিয়ন পাউন্ডের টোটাল প্রজেক্ট, সেখান থেকে 4 বিলিয়ন পাউন্ড, মানে 40% চলে গেছে। মানে কিভাবে তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে। এবং টিউলিপ সিদ্দিকী হচ্ছে কিন্তু সেখানকার দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়ের একজন, এবং সে ইতিমধ্যে বাদও পড়েছে, সেই প্রতিরোধ কমিটি থেকে বাদও পড়েছে। এই যে দেখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির মেম্বার চরম দুর্নীতির সাথে সংযুক্ত, এটাই হচ্ছে শেখ পরিবারের চরিত্র। এই চরিত্র নিয়েই তারা, এই যে কেউ বলে যে এই 80 বিলিয়ন ডলার তারা নিয়ে গেছে, আরো অনেক কিছুই হয়তো বা
অগোচরে আছে, এখন অন্ধকারে আছে, বের হবে। তো এই যে এই অবস্থার মধ্যে যখন বর্তমান মানে আপনার সরকার, এই যে শর্ট টার্মের যে সরকার, তারা যখন এদেরকে সবাইকে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, এটা খুবই দুঃখজনক। কোথায় তাদের শাস্তি হবে? আমরা তাদের শাস্তি করবো, কোথায় টাকাগুলো ফেরত আসবে তাদের মাধ্যমে? অথচ সেটা না করে তাদেরকে খুব নিরাপদ এক্সিটে তাদেরকে পার করে দেওয়া হলো। এটা কিন্তু জাতির জন্য অনেক বড় দুঃখজনক, অনেক বড়। আজকে টিউলিপ সিদ্দিকীর ব্যাপারটা আমরা ব্রিটেনের মতো রাষ্ট্র দেখে জানতে পারছি, তা কতদিন পরে, এতদিন পরে, ক্ষমতার পতনের পরে। আমরা কিন্তু আগে এটা জানি না। তাদের ইংল্যান্ডের মতো জায়গায়ও কিন্তু আমরা এর আগে জানি না। এখন যখন বের হচ্ছে তখন কিন্তু তার পথ চলে যাচ্ছে। এটা কোনো শাস্তির মধ্যে পড়ে না। তাদের জন্য আরো অনেক অনেক কঠিন শাস্তি তাদের জন্য অপেক্ষা করা উচিত। আমি মনে করি যে সরকারি আসুক না কেন, কঠিন কঠিন শাস্তি অপেক্ষা করা উচিত। সেইখানে আজকে এক শেখ পরিবারের উপাখ্যান নিয়ে কথা বলতে গেলে আপনার দিন রাত 24 ঘন্টা শেষ হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে। এই যে মানুষকে, এই যে দেশটাকে ডেস্ট্রয় করে গেল, কিসের জন্য? কোন কোন লোভে কিংবা কোন মানে প্রতিহিংসায়, কোন জিঘাংসায় এই কাজগুলো করলো? আমার খুব জানতে ইচ্ছা করে যে এই মানুষগুলো, এরা কি বাংলাদেশের নাগরিক ছিল? এরা কি এই দেশে জন্মগ্রহণ করেছিল? এরা কি এই দেশেরই মানুষ? তাহলে তারা চুরি করলেও তো দেশে যদি টাকাটা রাখতো, তাহলে সেটা হচ্ছে বর্জুয়াদের মতো। আপনার আমার টাকাটা মেরে যখন সে একটা প্রতিষ্ঠান দিত, সেখানে 10 লোক কাজ করতে পারতো, ওই টাকাটা কিন্তু দেশের মধ্যে রোলিং হতো। রুলিং হতো, তাহলে কিন্তু আমার দেশে এত ডলার সংকটে পড়তো না, এত পাউন্ডের সংকটে পড়তো না। তারা কি করেছে? সমস্ত বিশ্বে এই টাকাগুলা পাচার করেছে। যেখানে যে দেশে যেভাবে এক্সিট পেয়েছে, শুনেছি যে যেদিন চলে গিয়েছে সে, সেদিনও নাকি 40টা লাগেজ ভর্তি করে সে শুধু ডলার আর পাউন্ড নিয়ে গেছে। তো এই যে নিয়ে যাওয়া, তাদেরকে যারা এই এক্সিটটা করে দিল। এবং একটা জিনিস খেয়াল করেন যে এখানে ব্রিটিশ বেনিয়ারা যেভাবে এখানে আমাদের উপনিবেশ তৈরি করেছিল, এখান থেকে টাকা পয়সাগুলো কিন্তু সব লন্ডনে নিয়ে গেছে। এখন আমাদের দেশে আর অন্য কোনো সরকার কিন্তু আমরা দেখি নাই এইরকম ভাবে যে বাংলাদেশের টাকা পয়সা লুটপাট করে দেশের বাইরে নিয়ে যাওয়া। মানে এটাও একটা এক ধরনের, অনেকেই বলে যে বাপদাদার তালুকের। আমি কিন্তু মনে করি যে এখানে বাপদাদার তালুক নয়, এটা ওরা ছিল একেবারে লুটেরা, লুট করে টাকা পয়সাগুলো বাইরে নিয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল করছেন যে শেখ হাসিনা যেদিনকে 5 তারিখে পালিয়ে গেল, তার ভাই ব্রাদার মানে চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, যত ভাই বোন ছিল সব কিন্তু 3 তারিখ 4 তারিখের মধ্যে আগেই তাদেরকে মানে এক্সিট করে দিয়েছেন, এবং নিজের পরিবারকে কিন্তু তারা মানে একেবারে নিরাপদ রেখেছে, সেভ করে, হ্যাঁ। এবং এই যে গত 15 বছর ধরে তাদেরকে যে রক্ষা করলো যে পুলিশ বাহিনী বা যে সমস্ত বাহিনী, তাদেরকেও কিন্তু জনগণের এই রোশনালে ফেলে দিয়ে গেল। এই যে যার আন্ডারে তারা কাজ করলো, তার কেমন নেতার আন্ডারে তারা কাজ করলো যে তাদেরকে একদম কুমিরের মুখের মধ্যে দিয়ে তারা চলে গেল। এই জন্য তাদের কি করা উচিত? তাদেরও তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে এই কথাটা জানা দরকার আমাদের, যে তোমরা কার জন্য চুরি করেছো, কার জন্য ডাকাতি করেছো। আজকে দেখো তোমাদের অবস্থা কি, তাদের অবস্থা কি। তাদের এই যে এইবার অন্তত ধরেন 1975 সালে এক ধরনের বিপ্লবের মধ্য দিয়েই শেখ মুজিবের পতন হয়েছিল, তবু ফিরে আসার যে সুযোগটা ছিল, সিম্পেথি ছিল। কিন্তু এবার যেভাবে পালিয়ে গেছে আওয়ামী লীগ, শেখ হাসিনা সহ যে অপমান অপদস্থ ভাবে পালিয়ে গেছে, আপনার কি মনে হয় এই দলটি আবার বাংলাদেশে ফিরে আসতে পারবে বা কোনো রাজনীতিতে ফিরে আসার ওইরকম মুখ তাদের থাকবে কিনা? আমি মনে করি যে ফিরে আসা উচিত না, কিন্তু বাংলাদেশের মানুষের তো চরিত্রের মধ্যে কিছু আমাদের সমস্যা আছে। আমরা তো পিট মঙ্গোলীয় জাতি, বিভিন্ন রক্তের সংমিশ্রণে আমাদের দেশের মানুষগুলো। এই মানুষগুলো দেখেন, একটা মানুষকে শয়তান বানাতে যেমন বেশিক্ষণ লাগে না, শয়তানটারে কিভাবে যেন আবার ফেরেশতা বানায় ফেলে সেটাও বেশিক্ষণ লাগে না। তো এটা একটা জিনিস, এটা একটা ভাবার বিষয় যে শাস্তি যদি, অপরাধীর যদি শাস্তি না হয়, তাহলে কিন্তু অপরাধীদের দৌরাত্ম্য বেড়ে যায়, তারা কিন্তু আরো সুযোগ পায়। সেইখানে যে সরকারটা আছে, আমি বলবো এই স্বল্পকালীন সরকারের উচিত
তাদের শাস্তির আওতায় আনা, আইনের অনুশাসন কায়েম করা। আইনের অনুশাসন কায়েম না করলে আজকে একজন আসবে, আগামী দিন আরেকজন আসবে, তারপরের দিন আরেকজন আসবে, এইভাবে কিন্তু তারা সশরীরে সহজে আসতে পারুক না পারুক, তাদের ত্রাসের রাজত্ব কিন্তু এখনো আছে এবং ত্রাসের রাজত্ব আগামীতেও থাকবে যদি আইনের অনুশাসনটাকে যদি সামনে আনা না। এখানে কিন্তু অন্য সময় যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সময় যেভাবে বিচার হয়েছে, কোনো সাক্ষী সাবুত কিছু ছিল না, কোনো প্রমাণ তথ্য দলিল টলিল কিছুই কিন্তু ছিল না। কিন্তু এইবার জুলাই বিপ্লবের সময় যত মানুষ হত্যা করা হয়েছে, গণহত্যা করা হয়েছে, তারপরে আহত হয়ে, এই যে পুলিশের গুলিতে আহত হয়ে প্রায় 30,000 মানুষ এখনো পর্যন্ত বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তো এই যে গণহত্যা, এইখানে তো কোনো অবস্থাতেই আর এই যে তথ্য তালাশ করার জন্য 100 বছর 2 বছর মানে 50 বছর পিছনে যেতে হচ্ছে না। যে এই বিচারটার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী যে একেবারেই মুখোমুখি যে ঘটনাগুলো ঘটে গেছে এবং যত ঘটনাই ঘটুক, এইখানে একটা জিনিস আছে যে আইনের ছাত্র হিসেবে বলতে পারি, আপনার মামলার মেরিট থাকতে হবে। মামলাগুলো যদি রাজনৈতিক মেরিটের উপর চলে যায় তাহলে কিন্তু আরেকটা সরকারের আবার আরেক এনভায়রনমেন্টে তারা কিন্তু এই সুযোগটা নিবে। তো মামলার মেরিট যদি না থাকে, যেমন যে মামলাগুলো হয়েছে গতানুগতিক মামলা অনেকখানে দেওয়া হয়েছে, সেই মেরিটটা খোঁজ নিতে হবে, চুলচেরা হিসাব করতে হবে। আমি যেভাবে বলছি যে জুলাই বিপ্লবের যত লোক শহীদ হয়েছে, যত লোক আহত হয়েছে, যত 25,000 20,000, এখনো কিন্তু অ্যাপ্রক্সিমেট হিসাব দিয়ে বলা হয়, এখনো কিন্তু টু দা পয়েন্ট হিসাবে আমরা বলতে পারছি না, ধরতে পারছি না। এখনো কিন্তু শহীদদের যে লিস্ট তালিকাটা সেটা বের হচ্ছে না। এখনো কিন্তু যদি বের হতো তারপরে কিন্তু এর বাইরে যদি কোনোটা থাকতো তখন কিন্তু তারা আবার ইন করতে পারতো, কিন্তু বেরই হচ্ছে না। সেইখানে আমার মনে হয় যে ষড়যন্ত্র কিন্তু এখনো চলমান, ষড়যন্ত্র কিন্তু আমরা রুখতে পারি না ওইভাবে। হ্যাঁ, কেউ 71-কে ছোট করে 26-কে 24-কে আবার এগিয়ে আনতে চেষ্টা করছে, এটাও কিন্তু জাতির জন্য খারাপ। 24-24-এর জায়গায় থাকবে 71-71-এর জায়গায় থাকবে 69-69-এর জায়গায় থাকবে 69। 71 হলো প্যারেন্টস একটা জিনিস, একটা বাবা মার জন্ম না হলে সন্তানের জন্ম হয় না, সেটা একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে 71-এ, একটা অনেক রক্তের বিনিময়। আমি বলবো না 30 লক্ষ, তবে অনেক রক্তের বিনিময়। সেই রক্তগুলোকে সঙ্গে বেইমানি করা হবে যদি তাদেরকে ছোট করে দেখা হয় কোনোভাবে কোনোদিন। যেমন কোনো লোক এটা চেষ্টা করছে, আমরা মনে করি তারা কামিয়াব হবে না। এবং 24-কেও আমরা ছোট করে দেখতে চাই না, কিন্তু চুলচেরা হিসাব চাই। এটা 24, এটা বিজ্ঞানের শ্রেষ্ঠ সেরা যুগ। এখন কিন্তু যে কোনো সময় এটা কাউন্ট করা যায়, বাট আমরা কেন এখনো তালিকা পাচ্ছি না, কেন এখনো আমরা যারা অসুস্থ আছে তাদেরকে ওইভাবে ট্রিটমেন্ট পাচ্ছি না, যাদের এখন দরকার, যে বাবা মাকে ফেলে সন্তানটা মারা গেল, সেই বাবা মার কি অবস্থা এখনো পাশে কিন্তু ওইভাবে সরকার যেভাবে গিয়ে দাঁড়ানোর কথা কেন দাঁড়াতে পারছে না? কারণ এটা নিয়ে অনেক সময় বলা হয় যে এই সরকার জনগণের সরকার। তো এই সরকার জনগণের ভোট ছাড়া যদি জনগণের সরকার হয়, তাহলে যারা মারা গেল তারা জনগণের জন্যই মারা গেল। তাহলে তাদেরকে কেন জনগণের জায়গা থেকে, মানে টাকার জায়গাটা থেকে, জনগণের তহবিল থেকে টাকা দিতে সহযোগিতা করতে অসুবিধাটা কোথায়? জনগণ তো এটা নিয়ে কোনো প্রতিবাদ করবে না যে অমুককে দেওয়া যাবে না, তো তাদেরকে দিতে অসুবিধাটা কোথায়? কেউ ফুলে ফেপে ঢোল হয়ে যাচ্ছে, অথচ যাদের খাওয়া পাওয়ার কথা তারা খাবার পাচ্ছে না। এটা তো ঠিক। আপনি মনে হয় গতকালকে এই সাক্ষাৎকারটা দেখেছেন কিনা, নিউজ পত্রিকার সম্পাদক নুরুল কবির সাহেবের সঙ্গে চিফ অ্যাডভাইজার যখন ওই সাক্ষাৎকারটা নিচ্ছিলেন, ওখানে কিন্তু পরিষ্কার করে উনি বলেছেন যে শহীদদের নামে প্রথম যে 5 লাখ টাকা করে দেওয়া হয়েছে, এখন অনেক পরিবার কিন্তু পায় নাই। উনি জিজ্ঞেস করেছেন যে কেন পেল না, তখন উনি বলছেন যে এটা হয়তো আমলাতান্ত্রিক জটিলতা বা এগুলো থাকতে পারে, কিন্তু থাকলেও সেটা কতদিনের জন্য? আমলাতন্ত্রের জটিলতা কিভাবে থাকে? আমলারা যেভাবে বৈষম্য বিরোধী কয়েকজনকে যেভাবে গার্ড অফ অনার করে, যেভাবে তাদের কথা শিরোধার্য হিসেবে পালন করে, তাহলে তারা বললে আমলা শুনবে না, এটা আমি বিশ্বাস করি না কোনো অবস্থাতে। এটা উনি উনার জন্য হয়তো বা ওই সময়টার জন্য উনি উনার দৃষ্টিপাত থেকে বলতে পারে, বাট আমরা জনগণের দৃষ্টিতে যদি দেখি তাহলে এরা চাইলেই অনেক কিছু হয়। এরা চাইলে যদি শহীদদের উপলক্ষে যদি কনসার্ট করতে পারে, তাহলে শহীদদের আহতদের ক্ষতিপূরণ বা যে টাকাটা দেওয়ার কথা, ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না।
তাদেরকে চলার জন্য যে টাকাটা বরাদ্দ করা হয়েছে, বরাদ্দকৃত যে ফাউন্ডেশনটা করা হয়েছে, জুলাই ফাউন্ডেশন যেটা করা হয়েছে, জুলাই ফাউন্ডেশন যদি আগস্টেই যদি কাজ না করে তাহলে পরবর্তী বছরগুলোতে কিভাবে কাজ করবে? রাইট। আচ্ছা, আরেকটি কথা একটু বলি, আপনি ইতিমধ্যে হয়তো দেখেছেন, সেটা হচ্ছে মানে জামাতের আমির এই যে শফিক হুজুর, উনি কিন্তু একটা কথা বলেছেন, খেয়াল করছেন কিনা, যে বাংলাদেশের নাকি সবচেয়ে দেশপ্রেমিক সংগঠন হচ্ছে জামাত ইসলাম আর দেশপ্রেমিক বাহিনী হচ্ছে সেনাবাহিনী। আচ্ছা, দুঃখজনক জাতির জন্য এইটা যে উনি বললেন, কি মানে এইটা দিয়ে কি বোঝাতে চাইলেন উনি? এটার জন্য এটা বোঝাতে চাইলেন যে ওনারা তো বিতর্কিত ছিল, আছে এখনো বিতর্কিত। পৃথিবী যতদিন থাকবে, একটা রাষ্ট্র যতদিন বাংলাদেশ থাকবে 56,000 বর্গ মাইলের উপর দাঁড়িয়ে, ওনারা বিতর্কিত থাকবে। বিতর্কিত নিজেকে সাধু সাজার জন্য এই কথাটা বলতে পারে। এবং আপনি জানেন সেনাবাহিনী তো সবার, সেনাবাহিনী একটা চৌকস দল, দেশের জন্য তারা জীবনকে বাজি রেখে, তারা জেনে বুঝে জীবনকে বাজি রেখে ওই চাকরিটা তারা গ্রহণ করে। সেই চাকরিটা যেটা দেশের কল্যাণে, দেশের জন্য প্রয়োজনে তারা শহীদ হবে, এটাই কিন্তু ওদের চাকরির মূল লক্ষ্য। প্রয়োজনে নিজেকে মানে উৎসর্গ করবে। সেইখানে তাদের সাথে তো জামাতের তুলনা হতে পারে না। তো জামাত এবং এইখানে অন্য দলদের কথা না বলে শুধু তারা দুইজনকে তার তুলনা করলো, তারা আর মামারা, এটা তো হতে পারে না। এইখানেই প্রমাণ করে যে ওই যে বলে না যে ওখানে ধোঁয়া সুতরাং ওখানে আগুন, এই জায়গায় প্রমাণ করে যে ওনারা যে বিতর্কের ঊর্ধ্বে না, ওনার যে বিতর্কের ভেতরে, এটাই প্রমাণ করে। এবং ইতিমধ্যেই আপনি খেয়াল করেছেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়ার কথা ছিল, জুলাই প্রোক্লামেশন। আচ্ছা, এইটা উপলক্ষে তারা 31শে ডিসেম্বর একটা সমাবেশ ডেকে দিল শহীদ মিনারে। এবং সেইখানে তারা তাদের যে 12 দফা তাদের যে প্রোক্লামেশনের যে চিত্রটা আমরা দেখলাম, সেটা ঘোষণা দেওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আবার তাদের সঙ্গে কিছুটা বিরোধ হওয়ার কারণে, মানে দ্বিমত হওয়ার কারণে তারা সেখান থেকে পিছিয়ে আসছে। একই দিনে আপনি খেয়াল করেছেন কিনা, ওই সরোয়ার্দী উদ্যানে শিবিরের সদস্য সম্মেলন, এইটা এবং পরবর্তীতে বিকাল বেলায় হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মেলন। মানে এই দুইটার মধ্যে আপনি কোনো কিছু যোগসূত্র খুঁজে পান কিনা আমার একটু জানাতে। প্রশ্নের মধ্যে আপনার উত্তর নিহিত, এটার জন্য বেশি দূরে রকেট সায়েন্স পড়তে হয় না। আপনি মনে করেন সকালে তারা এত রান্না বাড়া করলো, এত লোক নিয়ে আসলো, শিবির আনলো, সকালে ছিল টুপি পরা, দুপুরে যায় খালি টুপিটা খুলে পকেটে রেখে তারা ঢুকে গেল। এবং দুপুরের খাওয়াটাও তারা কিন্তু ওইখান থেকে সাপ্লাই করলো। এবং ওদের আসতে যে খরচটা লেগেছিল সেই খরচটাও তারা দিল। শুনলাম যে পরস্পরায় যে 10 কোটি টাকা এটার বাজেট ছিল। হ্যাঁ, তো সেই হিসেবে যাহা জামাত যাহা লাও তাহাই কদু, যাহা জামাত যাহা শিবির তাহাই বৈষম্য বিরোধী, এবং তাহাই এখন এই বর্তমান সরকার। কারণ সরকার প্রথমে বললো যে এটার সঙ্গে তারা জড়িত না, কিন্তু যখন ঘোষণাপত্র আসে আপনি দেখেন যে বৈষম্য বিরোধী ছাত্রদেরই কিন্তু একটা অংশ সরকারের ভেতরে আছে। তো যখন ঘোষণা কথা ছিল এরকম যে ঘোষণা দেওয়ার আগে ওরা পদত্যাগ করবে, পদত্যাগ করে ওরাও জনগণের কাতারে সামিল হয়ে দল করবে, তারা কিংস পার্টি হবে না, এরকম কথাও ছিল। কিন্তু তারা কেউ পদত্যাগ তো দূরের কথা, সরকার তাদের শুরু করার আগেই বলল এটা তারা 15 তারিখে সরকার নিজে ঘোষণা করবে। এবং সরকার যখন ঘোষণা করবে বললো প্রোক্লামেশনটা, তখন কিন্তু বৈষম্য বিরোধী কিন্তু চুপ করে গেল এবং তারা তাদের মুখ দিয়ে বলল এটা আমরা সরকারের উপর ছেড়ে দিলাম 15 তারিখ পর্যন্ত। 15 তারিখের মধ্যে দেখি সরকার কি ঘোষণা করে। তার মানে কি আবারও ওই জায়গাটায় যাহা লাও তাহাই কদু, তো ওই জায়গাটায় তাহলে আমি ঘুরে ফিরে দেখলাম যে আমি মাটির উপর, আমি চেয়ারের উপর, চেয়ার মাটির উপর, সুতরাং আমি মাটির উপর। আপনার হিসাবটা আমার কাছে এরকমই মনে হলো, যদি যৌক্তিক হিসাবে এরকম হয়। তা এই যে তিনটা শ্রেণী এখানে আসলো, তিনটা শ্রেণীর কিন্তু ডিমান্ড এক, তিনটা শ্রেণী কিন্তু জনগণকে ধোঁকা দেওয়ার স্টাইল এক, তিনটা শ্রেণী কিন্তু আপনার একটা বড় অংশকে, বাংলাদেশের বড় অংশকে পাশ কাটানোর জন্য যে কথাগুলো বলছে, যে কাজগুলো তারা করছে, তাদের কাজের ধরন প্যাটার্ন সব এক। তাহলে আমরা কি বলতে পারি? আচ্ছা, আপনি একেবারে শেষ মুহূর্তে এসে গেছে। আমি আরেকটা প্রশ্ন ওই একই ভাবে আমি বলতে চাচ্ছি যে
নুরুল কবির এবং চিফ অ্যাডভাইজারের মধ্যে যখন এই সাক্ষাৎকারটা গ্রহণ করা হয়েছে, তখন উনি একটা কথা বলেছেন যে একইভাবে যে সংস্কার কমিশনগুলো যাচ্ছে আর নির্বাচনের বিষয়টাও আসছে। উনি একটা প্রশ্নটা করেছেন এভাবেই যে সংস্কার কমিশনের কাজ এবং নির্বাচন দুইটা পরিপূরকভাবে সামনে একইভাবে সমান্তরালে এগিয়ে যাওয়ার কথা, কিন্তু এখন মনে হচ্ছে যে নির্বাচনের ঘোষণা তারপরে এই যে সংস্কারের যে কর্মকাণ্ড মনে হচ্ছে সাংঘর্ষিক একটা অবস্থানে। এটার জবাবে উনি আবার বলেছেন যে আমরা তো নির্বাচনের ঘোষণা দিয়েই ফেলেছি, যে এই যে 25 ডিসেম্বর অথবা 26 জুনের মধ্যে, এটা একটা অ্যাপ্রক্সিমেট ডেট বলা হয়। এটা 6 মাসের এদিক ওদিক, এই 6 মাসের মধ্যে হইলে এটাকে ডেট বলা হয় না। এটা এই সময়টার মধ্যে প্রাইমারি ধার্য করা হয়েছে, তারা কিন্তু ফাইনালি এটা বলে না। এটা আমরা মনে করছি যে আমরা এটা করতে পারবো, দিতে পারবো। তো এইটা আমার মনে হয় যে এক ধরনের আপনার মূলা ঝুলানো এই ব্যাপারটা, কারণ সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো বিভেদ নাই। সংস্কারের জায়গায়, নির্বাচনের জায়গায়। সংস্কারের সঙ্গে এটা কন্ট্রাডিক্টরি হয় না। তো তারপরেও তারা একটা সময়, আপনার মনে আছে, এই চিফ অ্যাডভাইজারই বলেছিলেন ইন্টারিম গভর্নমেন্টের যে আপনার আমরা নির্বাচন খুব তাড়াতাড়ি দিতে চাই। 16 ডিসেম্বরের ভাষণে উনি বলেছিলেন, কিন্তু আমরা সংস্কার করেই আমরা নির্বাচন দিতে চাই। সেদিন কিন্তু এই কথাটা বলেছিলেন যে সংস্কার আগে না নির্বাচন আগে। এই কথাগুলো কিন্তু আসে না। এই কথাগুলো হলো যে সংস্কার হলো আপনার চলমান, এটা আবহমান কাল যাবত সংস্কার চলছে। আপনি যে কোডটা ইউজ করছেন সেটার থেকে আরেকটু ডিজাইন, এটার যদি 4 বোতাম থাকে বা বোতাম না থাকে, এটাকে চেন দেওয়া যেমন একটা স্টাইল, আবার আরো যদি আমি এগিয়ে আনি এটার মধ্যে আমি বোতাম ফিট করতে পারি, কখনো 4 বোতাম দেয়, কখনো 3 বোতাম দেয়, এটা হচ্ছে সংস্কার। হ্যাঁ, তো এই সংস্কারটা কখনোই নির্বাচনের পরিপন্থী বা নির্বাচনের জন্য স্টে করবে স্টেশনে, এটার সঙ্গে এটা সম্পর্ক নাই। সংস্কার যেটাই করুক না কেন, নির্বাচিত সরকার না আসলে সংস্কার কিন্তু পাশ হবে না, বিলটা পাশ হবে না। তো বিলটা পাশের জন্য কিন্তু ওই নির্বাচিত সরকারকেই দরকার। তাহলে আপনার নির্বাচনটা করা দরকার। নির্বাচন করবে, সংস্কারের গতিতে চলবে, প্রাইমারি যেটা হবে, সেকেন্ডারি যেটা হবে, তারপরে এই রাজনীতিবিদদের হাত দিয়ে এই সংস্কারটা পাশ হবে। এবং সেই জন্যই দরকার এখন একটা নির্বাচনী সরকার এবং নির্বাচনী রোডম্যাপ। ধন্যবাদ নীলুফার ইয়াসমিন মনি। আমরা আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আমরা দেখতে চাই সরকার যে অতি অবশ্যই দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের রোডম্যাপ দিবেন এবং সেই রোডম্যাপ অনুযায়ী একটি নির্বাচন হবে। জনগণ গত 15 বছর ধরে ভোট দিতে পারে না, তারা এই ভোটে অংশগ্রহণ করার মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার উপহার দেবে, এইরকম একটা প্রত্যাশা রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।